আমার স্নেহের প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে আমার টোটাল স্টাডি বাংলা চ্যানেলের পক্ষ থেকে গভীর আন্তরিক অভিনন্দন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে বিশেষত দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের একটি বিখ্যাত কবিতা আলোচনা করে শোনাচ্ছি, যে কবিতাটি এই ফার্স্ট সামেটিভ পরীক্ষা অর্থাৎ প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। সেই কবিতাটি হলো আয় আরও বেঁধে বেঁধে থাকি। এই কবিতাটি কবি শঙ্খ ঘোষ, যার প্রকৃত নাম হচ্ছে চিত্তপ্রিয় ঘোষ। এই কবিতাটি রচিত হয়েছে এক সংকটময় পরিস্থিতির পটভূমি নিয়ে। যখন ভারতবর্ষে 2003 সালে গুজরাটে সাম্প্রদায়িক দাঙ্গা হয়েছিল, যে দাঙ্গার কারণে নেমে এসেছিল চরম সংকটময় এক অবস্থা, যে সংকটময় অবস্থার প্রেক্ষিতে মানুষ দাঁড়িয়ে ভেবে পাচ্ছিল না তার কি করে জীবন বাঁচাবে, কি করে তার ভাবি প্রজন্মদের বাঁচাবে, কি করে তারা এই পৃথিবীতে টিকে থাকবে। সেই তাদেরই এক সংকটময় অবস্থার দিক নিশানা করেছিলেন কবি শঙ্খ ঘোষ। আর অন্তত আন্তরিকভাবে তিনি তাদের ওই সংকটময় পরিস্থিতিগুলো আন্তরিকতার সঙ্গে তুলে ধরেছেন। সেই সঙ্গে ওই সংকটময় পরিস্থিতি কিভাবে কাটিয়ে বেরিয়ে আসা যায় তারও এক পথ নির্দেশ কিন্তু এই কবিতায় তুলে ধরেছেন। প্রথমত কবিতায় আমি বিষয়বস্তু আলোচনা করছি, যে বিষয়বস্তু সম্পূর্ণ প্রত্যেকটি পংক্তি ধরে তার অর্থ বিশ্লেষণ করা রয়েছে, এবং এই কবিতা থেকে যত রকমের প্রশ্ন হয় তা ওই বিষয়বস্তু থেকে তোমরা অবশ্যই করতে পারবে, যার কারণে একটা বিষয়বস্তু থেকে তোমরা এই কবিতার সমস্ত প্রশ্নের সমাধান সূত্র কিন্তু খুঁজে পাবে। আর সেই সঙ্গে বলে রাখি, এই বিষয়বস্তু আলোচনার শেষে আমি যে কয়েকটা প্রশ্ন রেখেছি সেই প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ, এই পরীক্ষায় খুব আসার সম্ভাবনা রয়েছে। এখন আমি তোমাদের সামনে বিষয়বস্তু আলোচনা করছি। সেক্ষেত্রে প্রত্যেকটি স্টেঞ্জা রেখেছি, প্রত্যেকটি স্টেঞ্জার ক্ষেত্রে ক, খ, গ, ঘ, ঙ, বর্গে জ, ঝ এই পর্যন্ত আমি প্রত্যেকটি স্টেঞ্জার পয়েন্ট করে রেখেছি, যার কারণে শেষের যে প্রশ্নগুলো দিয়েছি সেই প্রশ্নগুলো কোন কোন পয়েন্টগুলো হবে তারও নিশানা করা রয়েছে। এক্ষেত্রে প্রথম আমি বলি ভূমিকা। জীবনানন্দ দাশ পরবর্তী বাংলা কবিতার ইতিহাসে শঙ্খ ঘোষ সেই কবি যিনি প্রতিনিধি স্থানীয় অন্যান্য কবিদের মতোই স্বতন্ত্র এক ভাব ভাষার প্রবর্তক। সেই শঙ্খ ঘোষের বেশিরভাগ কবিতার মতো আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাতেও তার সমাজমনস্ক দৃষ্টিভঙ্গির সঙ্গে সঙ্গে সমাজকে সচেতন করার বার্তাটিও রয়েছে। এখানে আমরা শব্দটির অর্থ প্রথমত আলোচনা করব। আলোচ্য কবিতায় আমরা বলতে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিকভাবে বিপন্ন মানুষজনকে বোঝানো হয়েছে। কবি নিজেও সেই জনগোষ্ঠীর একজন শরিক, তাই তাঁর আন্তরিক উপলব্ধি কবিতাটিতে প্রকাশ পেয়েছে। সংকটময় পরিস্থিতি, দেখো কবিতার প্রথম লাইনেই তিনি শুরু করেছিলেন, আমাদের ডান পাশে ধস, আমাদের বাঁয়ে গিরিখাত, আমাদের মাথায় বোমারু, পায়ে পায়ে হিমানির বাঁধ। এই কয়েকটা লাইনের বিষয়বস্তু নিম্নে আলোচিত হচ্ছে। 2003 সালে গুজরাটের দাঙ্গার প্রেক্ষাপটে রচিত এই কবিতায় কবি সময়ের গভীর সংকটকে চিহ্নিত করেছেন। এই সময় বিপন্ন মানুষের চলার পথ রুদ্ধ, ডান দিকের পথে ধস নেমেছে আর বাম দিকে রয়েছে গিরিখাদের বিপদ, আর মাথার উপরে আকাশে উড়ছে বোমারু বিমান, যা জীবন কেড়ে নিতে ওত পেতে রয়েছে। চলার পথে পায়ের নিচে হিমানির বাঁধ, পা পিছলে যে কোনো
মুহূর্তে মৃত্যু ঘটতে পারে। এমনই একটা পরিস্থিতিতে মানুষ কিন্তু দাঁড়িয়ে আছে। সেই পরিস্থিতির ওপর দাঁড়িয়ে মানুষ এখন বেঁচে থাকার সংশয় নিয়ে ভাবনা চিন্তার মধ্যে রয়েছে। তাই এখানে পয়েন্ট করা হয়েছে যে বেঁচে থাকার সংশয়। আমাদের পদ নেই কোনো, আমাদের ঘর গেছে উড়ে, এখান থেকে আয় আরও বেঁধে বেঁধে থাকি পর্যন্ত কয়েকটা লাইনের তার তাৎপর্য নিচে দেওয়া রয়েছে। ভারত তথা পৃথিবী জুড়ে যুদ্ধের বিভৎসতা আর হিংস্র উন্মত্ততা লক্ষ্য করেছেন কবি। সামাজিক ও রাজনৈতিক দুঃসহ অবস্থার মাথার উপরে ছাদ উড়িয়ে নিয়ে গেছে যে শিশুরা সমাজবদ্ধ মানুষের ভবিষ্যৎ, যাকে কেন্দ্র করে মানুষ ভবিষ্যতের স্বপ্ন দেখে। কিছু স্বার্থান্বেষী সমাজ শত্রু তাদের হত্যা করেছে। বিপন্ন মানুষের চারপাশে সেই সমস্ত শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে। নিজেদের সন্তানের সুখ সমৃদ্ধির প্রতিটি মানুষেরই কাম্য। তাই নিজের ভবিষ্যৎকে এভাবে গুঁড়িয়ে যেতে দেখে নিজেরাও একদিন নিশ্চিহ্ন হয়ে যাবে এমন আশঙ্কা তাদের মনে দানা বাঁধে। তাই কবি একত্রিত হয়ে সেই মূর্তিমান অবক্ষয়ের প্রতিরোধের ডাক দিয়েছেন, আয় আরো বেঁধে বেঁধে থাকি। এবার ইতিহাসের বিকৃতি, সেক্ষেত্রে যে কয়েকটা লাইন আছে আমাদের কবিতার মধ্যে, সেই লাইনগুলো হলো, আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস আমাদের চোখ মুখ ঢাকা। এক্ষেত্রে তার তাৎপর্য হতে পারে, ক্ষমতাসীন গোষ্ঠী সবসময় নিজেদের স্বার্থে নিজেদের গৌরবময় ইতিহাস লিখেছে, কিন্তু তাদের সাম্রাজ্য বিজয়, নগর প্রতিষ্ঠা কিংবা চিরন্তন সৌধ নির্মাণের পেছনে যে সাধারণ শ্রমিক কৃষক জনতা স্তম্ভরূপে কাজ করে, যারা নিজেদের নিঃশেষ করে এই সভ্যতার তিলোত্তমা গড়েছে, তাদের ইতিহাস সচেতনভাবে লোকচক্ষুর আড়ালে রেখেছে। তাই প্রথাগত ইতিহাস মানুষকে অন্ধ করে তোলে প্রকৃত ঐতিহ্য সম্পর্কে। সাধারণ মানুষ চাপিয়ে দেওয়া ইতিহাসকে নিজের ইতিহাস বলে মেনে নিতে বাধ্য হয়। তাই ওই ইতিহাসে সাধারণ মানুষ খুঁজে পায় না নিজেদের ঐতিহ্যের সন্ধান। ইতিহাস বিচ্ছিন্ন জাতি হলো শিকড়হীন। তাই সাধারণ মানুষের যে চোখ মুখ ঢাকা ইতিহাস, তা তাদের বর্তমান বিপন্নতা, অসহায়তা, দিশাহীনতা থেকে উত্তরণের পথ দেখায় না। এরপরে ভিখারি দশা, সেক্ষেত্রে লাইনটি ছিল, আমরা ভিখারি 12 মাস। এক্ষেত্রে দেখো কেমন ব্যাখ্যাটা হচ্ছে। সমগ্র দেশেই সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষেরা নিজেদের নিঃশেষ করে এই সভ্যতা যতই উন্নতি করুক না কেন, এদের নিয়ে কেউ ভাবে না। তাই এরা এত অসহায়, দারিদ্র্যের পঙ্কে নিমজ্জিত। এদের কোনো অধিকার নেই, নেই কোনো দাবি। এরা যেন অন্যের অবহেলার দানে জীবন ধারণেরই যোগ্য। দেখা গেছে বিশ্বের সর্বত্র এই শ্রেণীর মানুষ ক্ষমতাসীন শাসকদের দ্বারা দয়া দাক্ষিণ্যে জীবিত থাকে। ভিখারি তো তারাই যাদের জীবন অন্যের দানে সীমাবদ্ধ। কবি রেখেছেন, বিশ্বের বুকে একই চিত্র। সাধারণ মানুষ চিরকাল আত্মসুখ বিসর্জন দিয়ে পরের হিত সাধনে ব্যাপৃত থেকেছে। অন্যায় অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কোনো সাহস ও মানসিকতা নেই। এমনকি নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার কোনো মানসিকতাও তাদের নেই। কবি বলেছেন, সাধারণ মানুষের এই নিষ্ক্রিয় মনোভাব ভিখারি দশার সামিল। এ থেকে মুক্তির উপায় করতে না পারাকেই কবি ভিখারি 12 মাস বলেছেন। এরপর পৃথিবী নিয়ে সংশয় জেগেছে, সেক্ষেত্রে দুটো লাইন রয়েছে। পৃথিবী হয়তো বেঁচে আছে, পৃথিবী হয়তো মরে গেছে। মানুষ একদিন সাপত সংকুল পরিবেশকে মানুষের বাসযোগ্য করে তুলেছিল। মানুষই শ্রম দিয়ে তিল তিল করে তার সভ্যতার তিলোত্তমা গড়ে তুলেছিল। অথচ সেই মানুষই হিংসায় উন্মত্ত হয়ে মানব সভ্যতার ধ্বংসে উদ্যত। কোথাও সাম্রাজ্যবাদী শক্তির দম্ভের প্রকাশ, ধর্মকে কেন্দ্র করে সাম্প্রদায়িক দাঙ্গা, কোথাও সন্ত্রাসবাদী হামলায় মানুষের মৃত্যুর খেলা। পৃথিবীর মানুষের শান্তির আবাসস্থল হয়ে ওঠে হিংসা, হানাহানির মৃত্যুপুরী। কবির মনে তাই সংশয় জেগেছে, এ পৃথিবী কি সত্যি মানুষের বাসযোগ্য? মানুষ কি এখানে প্রকৃত বাঁচার স্বাদ নিয়ে বেঁচে রয়েছে, না মৃতবৎ দিন কাটাচ্ছে? যে পরিবেশে প্রতিনিয়ত মানুষের জীবন অনিশ্চিত হয়ে পড়ে, তা কখনোই সুখকর পৃথিবী হয়ে উঠতে পারে না।
কবি মনে করেন বা কবির মনে সংশয়ের কারণ এটাই। এরপরে আশাবাদ। তাহলে পরপর তুলে ধরা হলো সংকটময় পরিস্থিতি, তাই সেই সংকট থেকে কিভাবে কবি উত্তরণের পথ নির্দেশ করেছেন তাই কয়েকটি লাইনের মধ্যে আমরা পাবো। আমরা ফিরেছি দরে দরে, আয় আরো হাতে হাত রেখে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। কবি আশাবাদী, তাই হতাশা ছাপিয়ে আশাবাদ ধ্বনিত হয়েছে প্রথম স্তবকের শেষে, আয় আরো বেঁধে বেঁধে থাকি। এর মধ্য দিয়ে যে আহ্বান তা দ্বিতীয় স্তবকের শেষেও আরো গভীর হয়েছে, আয় আরো হাতে হাত রেখে পংক্তিটির ব্যবহারের মধ্য দিয়ে। বারবার একই সুরে নিপীড়িত হতাশ মানুষকে আহ্বানের মধ্য দিয়ে আয় আরো বেঁধে বেঁধে থাকি পংক্তিটি যেন প্রবাদে পরিণত হয়েছে। তাই কবিতায় ওই বিশেষ পংক্তিটি ব্যবহারে কবিতার মূল সুরটি প্রকাশ পেয়েছে। তিনি মনে করেন যে কয়েকজন এই সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক প্রতিকূলতার মধ্যে নিজের অস্তিত্ব টিকিয়ে রেখেছে, তারাই আবার সুষ্ঠু সমাজ গড়ে তুলবে। সাধারণ মানুষ পরস্পরের হাত রেখে সহযোগিতার বন্ধনে আরও সুদৃঢ় হবে, আর সেই সুদৃঢ় হয়ে ক্ষয়িষ্ণু সমাজের সুনামির বিরুদ্ধে গভীর প্রতিরোধ গড়ে তুলতে সক্ষম হবে, এমনই আশার বাণী কবি শুনিয়েছেন। এইভাবে তোমরা সম্পূর্ণ বিষয়বস্তুটাকে হৃদয়ঙ্গম করবে। তারপরে দেখো আমি কয়েকটা প্রশ্ন তুলে ধরছি, সেই প্রশ্নের সাপেক্ষে বিষয়বস্তু দেখে তোমরা উত্তর করতে পারবে। আমাদের মাথায় বোমারু কবিতা অনুসারে সেই রুদ্ধশ্বাস পরিস্থিতির বর্ণনা দাও। এক্ষেত্রে ভূমিকা অংশটা সব ক্ষেত্রে ব্যবহার করবে ভূমিকাটি। ভূমিকা ব্যবহার করার পরে এই ভূমিকাটি ব্যবহার করবে, তারপরে কতগুলো পয়েন্টস রয়েছে সেইগুলো তোমরা উল্লেখ করবে। সেক্ষেত্রে কোন কোন পয়েন্টগুলো হবে আমি বলে দিচ্ছি। ভূমিকা হবে খ, গ এবং ঘ, এই সমস্ত পয়েন্টগুলো লাগিয়ে তুমি এই প্রশ্নের উত্তর করতে পারবে। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতার বিষয়বস্তু। সেক্ষেত্রে সমস্ত বিষয়বস্তুটি লিখতে হবে ক, খ, গ, ঘ, ঙ, চ, ছ বর্গে জ, পয়েন্টগুলো উল্লেখ করবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে আমাদের শিশুদের সব ছড়ানো রয়েছে কাছে দূরে, তাৎপর্য বিশ্লেষণ করো। সেক্ষেত্রে ক এর ভূমিকা দেবে, খ, গ, ঘ, এই কয়েকটা পয়েন্ট উল্লেখ করে উত্তরটি সমাধান করবে। তারপরের প্রশ্ন আমরাও এইভাবে এ মুহূর্তে মরে যাব নাকি, এমন সংশয় হচ্ছে কেন বা এমনটা মনে হচ্ছে কেন। সেক্ষেত্রে ক, খ, গ, ঘয়ের পয়েন্টগুলো উল্লেখ করে এই প্রশ্নের সমাধান করতে পারবে। তারপরে আমাদের ইতিহাস নেই অথবা এমনই ইতিহাস নিয়ে কবির এমন সংশয় কেন। সেক্ষেত্রে ক এর ভূমিকা, উ, চ, ছ, এই কয়েকটি পয়েন্ট লাগিয়ে তোমরা এই প্রশ্নের উত্তর করতে পারবে। পরিশেষের শেষ প্রশ্নটি আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতায় গভীর হতাশার পাশাপাশি যে আশাবাদের মনোভাব ফুটে উঠেছে তা আলোচনা করো। সেক্ষেত্রে পুরোপুরি কবিতার বিষয়বস্তুটা তোমরা লিখবে ক, খ, গ, ঘ, উ, চ, ছ, এই সমস্ত পয়েন্টগুলো দিয়ে তোমরা প্রশ্নের উত্তর করতে পারবে। তো শিক্ষার্থীরা, এইভাবে আমি একের পর এক প্রশ্নগুলোর উত্তর তুলে ধরলাম। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে এটিকে দেখবে এবং খাতায় নোটস করে লিখবে এবং ভালো করে অনুধাবন করে অনুশীলন করবে। তোমাদের সফলতা কামনা করি। তোমরা সবাই ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করো। ধন্যবাদ।